প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের তোমাদের যে 12 অধ্যায় সমতলীয় ভেক্টর তার সমাধান ক্লাসের প্রথম পার্টটা করছি। আমরা ইতিপূর্বে 3টা পার্ট করেছি, যেটা বেসিক পার্ট ছিল। সবগুলো পার্ট দেখতে গেলে তোমরা এই ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখবে। তো এখানে উদাহরণ একের যে অঙ্কটা আছে, এটা আসলে বেসিক্যালি সেরকম কোনো অঙ্ক না। এটা বলা যায় যে এক ধরনের অনুসিদ্ধান্ত বা সূত্রের প্রমাণ বলতে পারো। তো আমরা নর্মালি যদি কোনো সংখ্যাও দেখি যে এরকম মাইনাস, ভিতরে এরকম -3 এরকম আছে, তো এটাকে আমরা -7 যে প্লাস লিখতে পারি, সেটাই এখানে ভেক্টর দিয়ে জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এই উদাহরণ একের আমরা ক নাম্বারটা শুরু করছি। উদাহরণ 1 ক। তো এটা করার একটা বিশেষ পদ্ধতি আছে। প্রথমে আমাদের যেটা করতে হবে যে বিপরীত ভেক্টর, যেটা আমরা করেছিলাম, যে বিপরীত ভেক্টরের, আমরা বেসিক পার্টে এগুলো করেছিলাম, বিপরীত ভেক্টরের ধর্ম অনুযায়ী। তো বিপরীত ভেক্টর মানে হচ্ছে যে একটা ভেক্টর থাকবে, তার সাথে যদি আমরা এর বিপরীত ভেক্টর যোগ করি, অর্থাৎ এটা প্লাস বি ছিল, তার বিপরীত ভেক্টর হবে -বি। তো এটা সমান সমান 0 হয়। তো এইখানে আমাদের যেহেতু এ দিয়ে দেয়া আছে, তাহলে আমরা এ দিয়ে এই কাজটা করব, যে এ প্লাস মাইনাস এ ভেক্টর, অর্থাৎ এ একটা ভেক্টর, তার বিপরীত ভেক্টর হচ্ছে -এ। তাহলে একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের যোগফল কত? 0 হয়। এটা হচ্ছে বিপরীত ভেক্টরের ধর্ম। আবার এই লাইনটা একটু মাথায় নিতে হবে যে কিভাবে লিখবো। দেখো, আমি এইভাবে লিখতে পারি যে -a যোগ, এইখানে দেখো মাইনাস -a। তো এটা ন্যাচারালি আসলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কথা ছিল, এখানে বইয়ে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়েই করেছে, আমরা সেইভাবে করছি। তো এটা সমানও 0। এটা কেন 0 হয়? দেখো, এখানে ব্র্যাকেটটা তুললে এটা -a হয়, আর এটা -7 প্লাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে এই -a প্লাসে কাটা গিয়ে এটাও কিন্তু 0 হয়। এই লাইনটা একটু জাস্ট আমাদের এই প্রমাণের এই এই জায়গাটার জন্য, হ্যাঁ, এই এই জিনিসটা আমরা নিয়ে আসলাম, যে -a। আর এগুলোতে আমরা ভেক্টর চিহ্নগুলো রেখে দিলাম। তো ওকে, এখন আমরা একটা জিনিস বলতে পারি যে দেখো, এই এই দুটার যোগফলও 0, আবার এই দুটোর যোগফলও 0। তাহলে ডান পাশ সমান, সমীকরণের যে কোনো এক পক্ষ যদি সমান হয়, তাহলে অপর পক্ষ সমান হবে, অর্থাৎ এই বাম পক্ষ সমান লিখতে পারি। অর্থাৎ এক পাশে আমরা লিখবো এ ভেক্টর প্লাস -a ভেক্টর সমান, ডান পাশে লিখবো আমরা এইটা, অর্থাৎ হচ্ছে -a ভেক্টর প্লাস -a ভেক্টর। এই দুই পাশে আমরা দুটো রাখলাম। এখন ভেক্টর যোগের যে বর্জন বিধি আছে, অর্থাৎ সমীকরণের দুই পাশে একই জিনিস থাকলে সেটা ক্যান্সেল করে দেওয়া যায়। তো সেটা যদি আমরা ক্যান্সেল করি, তাহলে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে -a ভেক্টরটা, দেখো এই যে এই পাশেও আছে এই পাশেও আছে, তাহলে দুই পাশ থেকে আমরা এটা বর্জন করে দিলে এই পাশে থাকছে আমাদের a ভেক্টর, আর এই পাশে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে এই প্লাসটা আর দিতে হবে না, সরাসরি আমরা দেখো মাইনাস ব্র্যাকেট -a ভেক্টর। তো এই জিনিসটাই প্রমাণের মধ্যে জাস্ট এটা হচ্ছে যে এই পাশে আছে, যার কারণে আমরা সাইডটা দেখো ঘুরিয়ে নিই। তো এই এই মাইনাসটা আমরা বাইরে দিতে পারি, প্লাস মাইনাসে মাইনাস করে। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মাইনাস -a ভেক্টর সমান হচ্ছে, এইটাকে আমরা এই পাশে দিলাম। তো এই এই জিনিসটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, যে আমাদের ক নম্বরে যে বলেছিল দেখাও যে এটা। তো এটা আমরা শেষ করে ফেললাম। বইয়ে যেমন এই লাইনটাই লিখেছে একই বিষয়। আচ্ছা, এরপর আমরা খ নাম্বার যদি দেখি, এখানে -m হচ্ছে স্কেলার, যেহেতু এখানে কোনো ভেক্টর নেই, তার সাথে এ ভেক্টরের গুণন সমান এইটা প্রমাণ করতে বলেছে, সমান এইটা। আমরা যদি কোনো সংখ্যা দিয়েও দেখি, ধরো -3 × 2, তো এটা গুণ করলে কত হবে? প্লাস মাইনাসে -6। হ্যাঁ, তো এটাকে আমি যদি এটাকে m মনে করি আর এটাকে a মনে করি, দেখো এটাকে আমি এইভাবেও লিখতে পারি, যে 3টা এখানে দিলাম, আর -2 এর সাথে আমি মাইনাসটা দিয়ে দিলাম, এটারও কিন্তু গুণফল -6 আসবে। সমান একইভাবে আমি যদি মাইনাসটা সামনে দিয়ে
3 গুণন 2 লিখি, তাহলে ওইটার গুণফল -5 হবে। অর্থাৎ এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। এগুলো আসলে তেমন কিছু না, সেই ধরনের অঙ্ক না। তো এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব, এম স্কেলার এর সাথে এ ভেক্টর যোগ, এখানে আমরা লিখব মাইনাস এম ব্র্যাকেট দিয়ে এ। এই লাইনটা একটু মাথায় রাখতে হবে। তো এটা সমান সমান দেখো আমরা লিখতে পারি, এই দুটো জায়গা থেকে আমরা এটাকে কমন নেব, এ ভেক্টরটাকে কমন নেব। তাহলে এ ভেক্টর কমন নিলে এটা সামনেও লিখতে পারি, পরেও লিখতে পারি, সমস্যা না। তাহলে এ ভেক্টর যদি কমন নেই, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে এইখানে থাকবে আমাদের এম প্লাস এখানে থাকবে মাইনাস এম। যে এ ভেক্টরটা আমরা দুই পাশ থেকে কমন নিলাম। তো এইটা এখন আমরা কি লিখতে পারি দেখো, এই যে এটা প্লাস, এটা ব্র্যাকেট তুললে প্লাস মাইনাসে মাইনাস এম হবে, তাহলে এম মাইনাস এম করলে 0। তাহলে ভেক্টরটা যেহেতু স্কেলারটা আগে লিখতে হয়, তাহলে 0টা আমরা আগে লিখলাম, এ ভেক্টরটা পরে দিলাম, তাহলে এটা গুণ করলে, 0-এর সাথে গুণ করলে এটা 0 ভেক্টরে চলে যাবে। ওকে, এখন আমরা এই জায়গায় যেটা বলবো যে আমরা মাইনাস, এখন দেখো এই যে এই রাশিটাকে, এই পদটাকে আমরা এই পাশে মাইনাস করে পাঠাবো, তাহলে বা এইটাকে রেখে দিলাম মাইনাস এম এ ভেক্টর সমান, এটা প্লাস ছিল, এই পারে এসে মাইনাস হয়ে গেল। এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে ছেড়ে দিলাম। আচ্ছা, আবার এই যে এই লাইনটাই আমরা আরেকবার লিখবো, এম এ ভেক্টর প্লাস এম, এই এমটাকে আমরা সামনে দিয়ে মাইনাস এটাকে ভিতরে নিতে পারি, রেজাল্ট কিন্তু একই হয়। তো এইটা করে আমরা এইখান থেকে যেটা করব, আগের বার এ কমন নিয়েছিলাম, এখন আমরা এমটা কমন নেব। তাহলে এম কমন নিলে এখানে থাকবে আমাদের এ ভেক্টর প্লাস এখানে থাকে মাইনাস এ ভেক্টর, এটা। তাহলে এখানেও দেখো এই যে এটা প্লাস মাইনাসে মাইনাস এ ভেক্টর, প্লাস এ ভেক্টর মাইনাস এ ভেক্টর যদি কাটাকাটি হয়, তাহলে এম ইন্টু 0 ভেক্টর সমান হচ্ছে 0 ভেক্টর। ওকে, এখন এই জায়গা থেকে আমরা দেখো এইটা, এই যে এখানে যেটার মান বের করেছিলাম, এখানেও তাই করব, অর্থাৎ এটাকে বামে রেখে এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এম মাইনাস এ ভেক্টর সমান, এটা প্লাস ছিল, এই পারে এসে মাইনাস হয়ে গেল এটা। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। তো এখন দেখো 1 ও 2 হতে আমরা কি পাই, 1 ও 2 হতে, এই যে এটারও বাম পক্ষে দেখো এটা, এখানেও বাম পক্ষে একই, আবার ডান পক্ষে এই দুটো একই। তাহলে ওই দুটোকে আমরা দেখো এইভাবে লিখতে পারি যে মাইনাস এম এ ভেক্টর সমান এটা এম মাইনাস এ ভেক্টর সমান, এই যে এটা তিনটাই আসলে সমান, মাইনাস এম এ ভেক্টর। এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো এবার আমরা গ নম্বর অঙ্কটা দেখছি। এখানে যেটা বলা হয়েছে যে 1, এটা আসলে এখানে 1 থাকা আর এখানে এ ভেক্টর বাই হচ্ছে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করা, এটা আমরা বেসিক পার্টে আলোচনা করেছিলাম যে এটা একক ভেক্টর বলা হয়। একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে, হ্যাঁ, আর একক ভেক্টরের মান আসলে 1 হয়, 1 হয়, এবং তার দিক সেই প্রদত্ত যে মূল ভেক্টরটা আছে এ ভেক্টর, তার একই দিকে হয়। তো এই বিষয়টা বোঝার জন্য আমরা দেখো একটা জিনিস যদি ভাবি যে আমাদের একটা ভেক্টর, ভেক্টরের কি থাকে, দিক এবং মান দুটোই থাকে। ধরো আমি এইভাবে লিখলাম যে 5 মিটার, এটা হচ্ছে মান, আর একটা আমি দিক দিলাম যে উত্তর দিক। তো এটা হচ্ছে আমাদের সেই, ধরো যে এ ভেক্টরটা। তো একে আমি যদি হচ্ছে যে এই ভেক্টরের মান অর্থাৎ 5 মিটার, এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো 5 5 কাটা যায়, মিটার মিটার কাটা যায়, তাহলে উপর নিচ কাটা গেলে এটা আমরা জানি যে 1 হয়, 1। হ্যাঁ, কিন্তু দিকটা কিন্তু থেকে যায়, এবং এই দিকটা কার কার দিকে থাকে, ওই যে মূল ভেক্টরের যে দিক ছিল উত্তর দিক, সেই দিকেই থাকে। তো এই বিষয়টা, এই অঙ্কটা আসলে সেরকম কোনো অঙ্ক নয়। হ্যাঁ, এটা জাস্ট আসলে এক ধরনের অনুসিদ্ধান্তের মতোই বলা যায়, সূত্রের মতো। হুম। তো এইটা আমরা সলভ করব যেভাবে, যে এখানে এ ভেক্টরের মানটা নট ইকুয়াল 0 ভেক্টর। হ্যাঁ, কেন এটা হচ্ছে, যেহেতু আমরা একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করব, তো 0 দিয়ে আসলে কাউকে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়ে যায়, এই জন্য এটা 0 সমান নয় ধরতে হবে। তাহলে এটা আমরা বলবো যে হওয়ায় এই এ ভেক্টরের যে মানটা, মডুলাস দেওয়া মানে তার মানটা, এটাও হচ্ছে যে 0 সমান নয়। তো এখন আমরা দেখো এইভাবে যদি লিখি যে মনে করি
তো একক ভেক্টরকে এইভাবে প্রকাশ করা হয়, মাথার উপর এইভাবে একটা টুপির মতো চিহ্ন দেওয়া হয় যে এর একক ভেক্টর সমান হচ্ছে তাহলে কি, এই যে এইখানে দেখো 1 লিখেছে আর এইখানে এ ভেক্টরটা লিখেছে আর এইখানে হচ্ছে সেই ভেক্টরের মানটা দিয়ে ভাগ করেছে। তো বিষয়টা এরকম যে আমি যদি এইভাবে লিখি, দেখো 1/5, এইখানে 3 লিখলাম, তো এটার মানে কিন্তু আসলে আমরা 3/5 লিখতে পারি, কেননা এই পূর্ণ সংখ্যাটা লবে গুণ হয়, অর্থাৎ এই জায়গাটা আমরা 1 না দিয়েও সরাসরি এটা বাই এটা দিতে পারি, তবে 1টা দেখানো হয়েছে যেটা উপর নিচ কাটাকাটি করে 1 আসবে। তো অতএব এইখানে আমরা তাহলে লিখবো যে এই একক ভেক্টর যেটা এ আছে তার যে মানটা, এই মানটা যেটা হবে সেটা হচ্ছে এমন, 1 বাই, নিচে ছিল এ ভেক্টরের মান, আর উপরে এটাকে আমরা তার মান হিসেবে যদি ধরি তাহলে এমন। তো এই উপর নিচ কাটা গেলে এটা আসলে 1 হবে। হ্যাঁ, আর ওই যে একটু আগে দেখালাম যে দিকটা আসলে কাটা যায় না, দিকটা ওই মূল ভেক্টরের যে দিক সেদিকেই থাকে। তো এটাই এখানে লেখা হয়েছে যে এবং এই এ একক ভেক্টর এর দিক, অর্থাৎ একক ভেক্টরের মান সবসময় 1 হবে এবং দিক হবে মূল ভেক্টরের দিক যেদিকে সেদিকে। এর দিক, দিকও এই এ ভেক্টর এর দিক ও এ ভেক্টরের দিক একই হবে, দিক একই। বাস, তাহলে আমাদের এই জিনিসটাই কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। এই এতটুকু বিষয় ছিল এখানে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ। তো এবার আমরা উদাহরণ 2 দেখবো। এখানে বলা আছে এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় এসিবিডি, আর এসি ভেক্টর এবং বিডি ভেক্টর দ্বয়কে, অর্থাৎ ওই কর্ণ দুটোকে ভেক্টর হিসেবে বলা হয়েছে। এবি এবং এডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। আর খ নম্বরে বলা হয়েছে এবি এবং এডি ভেক্টর দ্বয়কে এসি এবং বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। তো এখানে একটু বেসিক কিছু জিনিস আসলে শেখার আছে। উদাহরণ 2, তো প্রথমে আমরা একটা সামান্তরিক এঁকে নেব। বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, সমান সমান্তরাল, আর কোণগুলো সমকোণ হবে না, অর্থাৎ বাঁকা থাকবে। তো নামটা একই সীমানা দিতে হবে, যেখান থেকে এ শুরু করব, আমি বি এখানে দিতে পারি, তাহলে এটা সি, এটা ডি। আমরা এই দিক থেকে দিচ্ছি এ বি সি ডি। তো এর দুটো কর্ণ, অর্থাৎ এ আর সি যোগ করলে একটা কর্ণ হবে, আর বি আর ডি যোগ করলে বিডি একটা কর্ণ হবে। তো এখন দেখো এখানে কোশ্চেনে যেটা আছে, আমরা কোনটা কোনটা আসলে ভেক্টর চিহ্ন অর্থাৎ তীর চিহ্ন দেবো সেটা আমরা এইখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব। এই যে এসি বিডি, তাহলে দেখো এই যে এসির দিকে আমরা দুই জায়গায় দিই, এটা আমাদের পরে প্রয়োজন হবে, এই দিকে আমরা তীর চিহ্ন দিলাম, আর বি থেকে ডি এর দিকে দুইটা জায়গায় দিলাম, এটা যে কোনো জায়গায় দেওয়া যায়। তো এই হলো, এরপরে আমাদের এইখানে যেটা আছে যে এ বি এডি, তাহলে এ থেকে বি এর দিকে আর এদিকে এ থেকে ডি এর দিকে। আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো যেহেতু সমান সমান্তরাল হয়, আর আমরা শিখেছি যে সমান্তরাল ভাবে নিলে এই ভেক্টরটাকে তুলে এখানে আনা যায়, তবে দিকটা একই রাখতে হবে, অর্থাৎ এই দিকে যাবে বিসি, আর এইটা আর এটা সমান্তরাল, তাহলে এর দিক এই দিকে ছিল, এটাও এই দিকে থাকবে। এইভাবে আমরা জিনিসটাকে চিত্রায়িত করতে পারি। তো এখন দেখো, যখন কোনো এরকম একটা সমীকরণ থাকে যে এক্স প্লাস 3y সমান 5, এখানে আমাকে যদি বলে যে এক্স কে, হ্যাঁ এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে যাকে প্রকাশ করো বলে সেটাকে আমাদের এক পাশে অর্থাৎ বাম পাশে রাখতে হয়, আর 3y-টাকে আমরা এই পাশে মাইনাস করে পাঠাবো। এটাকে বলা হয় যে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা এক্স এর মানটাকে। তো এইখানে যেটা বলা হচ্ছে ক নাম্বার কোশ্চেনে, সেটা হচ্ছে যে এই এসি ভেক্টরটাকে একবার এবি ভেক্টর আর এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। এদের মাঝখানে এখন সম্পর্কটা যোগ বিয়োগ গুণ ভাগ কি আসবে আমরা জানি না, জাস্ট আমরা এই যে এটা লিখলাম যে এসি কে একবার এবি আর এডির মাধ্যমে, আর একবার বিডি ভেক্টরটাকেও এবি আর এডির মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা এটা রাফে একটু লিখে রাখলাম যে বিডি ভেক্টরটাকেও আমরা প্রকাশ করব এবি ভেক্টর আর এডি ভেক্টরের মাধ্যমে। ওকে, এটা ছিল আমাদের ক নম্বর কোশ্চেন। তো এটার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এইটা হিসাব করব। তো এখানে দেখো এসি এবি এডি, এই যে এসি এবি আর এডি, আমরা ফার্স্টে দেখবো যে এই তিনটা দিয়ে আসলে কোনো ত্রিভুজ হয় কিনা। তো ত্রিভুজ কিন্তু হয় না। এসি চলে গেল দেখো এইদিকে, এবি চলে গেল এইদিকে, আর এডি চলে গেল এইদিকে। তো যখন এই তিনটা দিয়ে কোনো ত্রিভুজ হচ্ছে না, তখন আমরা যে কাজটা করব যে তাদের দুটো বাহু আমরা নেব, এবং সেক্ষেত্রে হচ্ছে যে এই কর্ণ যেটা আছে, যেমন এখানে দেখো কর্ণ হিসেবে আমরা এসি কে পাবো,
সেই কর্ণটা রাখার চেষ্টা করব। অর্থাৎ এই জায়গাটায় আমরা এসিডি ত্রিভুজ দিয়েও করতে পারবো, এই যে এসি ডি। আর একটা করতে পারবো এবিসি ত্রিভুজ দিয়ে, তবে এবিসি দিয়ে বেশি ভালো হবে, যেহেতু এখানে এবিসির এই যে এবি বাহুটা এখানে আমরা পাবো। হ্যাঁ, এটা আমাদের সুবিধা হবে, দুইটা বাহু পাবো, এসিটাও পাবো। তাহলে তবে এসিডি দিয়ে করলেও হবে। কেননা এটা আর এটা যেহেতু সমান্তরাল, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সিডি আসবে, সিডির বদলে এবি লিখতে হবে। কিন্তু আমি যদি এবিসি ত্রিভুজ দিয়ে করি তাহলে সরাসরি আমাদের চলে আসবে। তাহলে আমি দেখো ত্রিভুজ এবিসি দিয়ে করছি। ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগের, এটা বিয়োগ বিধি দিয়েও করা যায়, তবে যোগ বিধি দিয়ে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে, তো ত্রিভুজ বিধি এখন আমরা দেখো এই যে এবিসি ত্রিভুজটার দিকে যদি নজর দিই, হ্যাঁ, এর দুইটা বাহু দেখো একই হচ্ছে যে ক্রমে আছে। যেমন এই যে এই বাহুটা আর এই বাহুটা একই ক্রমে আছে। হুম, যে এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে। তো একই ক্রমে থাকার একটা শর্ত আমরা শিখেছিলাম যে একটা ভেক্টরের অন্তবিন্দু আর একটা ভেক্টরের আদি বিন্দু হয়, সেটাই হয় একই ক্রম। তো সেক্ষেত্রে বিপরীত ক্রমে যেটা আছে সেটা হচ্ছে এই বাহুটা অর্থাৎ এসি। তো এটা একাই একদিকে থাকে, সমান সমান এই দুটো যোগ করতে হয়, যে কোনো একটা আমরা আগে লিখতে পারি। এটা বেসিক পার্টে আমরা ত্রিভুজের ত্রিভুজ বিধি যেখানে শিখেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম এটা। তো যে কোনো একটা আগে লেখা যায়, আমি চাইলে এসি সমান এবি প্লাস বিসি লিখতে পারি, অথবা এই পাশটাও আগে লিখতে পারি যে এবি প্লাস বিসি সমান এসি। আমরা কোনটা করব? এখানে যেহেতু এসি কে প্রকাশ করতে বলা হয়েছে এই দুটোর মাধ্যমে, তো আমরা যেটা দেখলাম যে এক্স কে যখন আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি তখন এক্স কে যেমন বাম পাশে চাই, তো এখানে আমরা এসি কে যদি বাম পাশে চাই তাহলে দেখো এই এসি একাই একদিকে থাকবে, এটা যেহেতু বিপরীত ক্রমে আছে, তো এসিটাই আমরা আগে লিখবো। তবে এই পাশটা লিখলেও হবে, সেটা আমি দেখাচ্ছি। তো আমরা লিখবো এসি ভেক্টর সমান সমান এ বি ভেক্টর, এই যে এইটা আর এইটা দেখো একই ক্রম, প্লাস বিসি ভেক্টর। তো আমি যদি এই সাইডটা আগে লিখি তাহলে এইভাবে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এটাও আগে এটা পরে লিখতে পারো, সমান বিপরীত ক্রমে যেটা ছিল এসি ভেক্টর। পরের লাইনে এসে এই সাইডটা ঘোরাতে হবে, এটা এই পাশে লিখতে হবে, এটা এই পাশে, যার কারণে এটা আমরা একবারই এটাই লিখলাম। তো এসি কে দেখো এবি আর এডির মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে, তো এবি তো চলে আসছে, এবি থাকলো। আর এখানে আমরা বিসি পেয়েছি, বিসি আর এডি কিন্তু সমান সমান্তরাল, সো এই ভেক্টরটাকে আমরা এর মাধ্যমে প্রকাশ করতে পারি, তবে ডি এ লেখা যাবে না, এটা এডি, দিকটা এদিকেই থাকবে এডি। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে যেটা বলা হয়েছে যে বিডি কে এবি এবং এডির মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো এইখানে এই যে বিডি আছে, বিডি, আর এদিকে এবি আছে আর এডি, তো এই তিনটা দিয়ে আমি কিন্তু সরাসরি একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। সো আমরা এখন এই এবিডি ত্রিভুজ দিয়েই এটা কাজ করব। ত্রিভুজ এবিডি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হতো। তো এখানে দেখো এইটা আর এইটা একই ক্রমে আছে আর এইটা বিপরীত ক্রমে, তো এক পাশে যেটা বিপরীত ক্রমে থাকে সেটা একাই একদিকে থাকবে। তো এখানে যেহেতু বিডিটাকে আমরা এক সাইডে রাখবো, যার কারণে আমরা বিডিটা আগে লিখলে আমাদের এখানে সুবিধা হবে, অর্থাৎ বিডির সাথে কিন্তু এইটা যোগ হবে, যেহেতু এই দুটো একই ক্রমে। তাহলে এ বি, মানে এটা বাম পাশে রাখবো আমরা, আর ওই পাশে রাখলেও পরে সাইডটা ঘুরিয়ে দিতে হবে। তো এ বি প্লাস বিডি সমান বিপরীত ক্রমে ছিল কোনটা, এডি। তো ওকে, বিডিটাকে রেখে আমরা এবিটাকে ওই পাশে পাঠাবো। তাহলে বিডি ভেক্টর সমান হচ্ছে এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এর সাথে সাথে এটি কিন্তু উত্তর হয়ে গেল, বিডি কে আমরা এডি আর এবির মাধ্যমে প্রকাশ করে দিলাম। তো এরপরে আমরা খ নাম্বারটা আসি। খ নাম্বারে আবারও ওই চিত্রটাই আমরা আঁকছি। এটা হচ্ছে আমাদের সমান্তরিকটা এ বি সি ডি, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে। এটা হচ্ছে এসি, এটা হচ্ছে বিডি। খ নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে যে এ বি, এই এ বি ভেক্টরটাকে এসি ও বিডি ভেক্টরের মাধ্যমে একবার প্রকাশ করতে বলা হয়েছে, আরেকবার এডি ভেক্টরটাকে এসি ও বিডি। তো যখন আমরা দেখবো দুটোই কর্ণের সাথে রিলেটেড হয়ে গেছে, এসি বিডি কিন্তু কর্ণ, কিন্তু এখানে কিন্তু
একটা কর্ণ ছিল, আর এই দুটোর মধ্যে কিন্তু আর কর্ণ ছিল না। আবার এখানেও দেখো এই গ্রুপে একটা কর্ণ ছিল, এই দুটোর মধ্যে কর্ণ ছিল না। তখন আমরা ওইভাবে ত্রিভুজটা নেব। আর যখন আমরা দেখবো যে একটা গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে যে দুইটাই কর্ণ চলে আসছে, তখন এই কর্ণ দুটার ছেদ বিন্দুটা আমাদের প্রয়োজন হবে। এখানে আমরা ও নামকরণ করলাম। তারপরে আমরা ভেক্টর চিহ্নগুলো আগের মতো বসিয়ে দিই। এটা এইদিকে, এটার দিকে, এদিকে, আর এটা। ওকে, এখন কিন্তু আমাদের এই যে ছোট ছোট ত্রিভুজগুলো আছে চারটা, এই চারটার যে কোনো একটা ত্রিভুজ দিয়ে আমরা কাজটা করতে পারবো। তবে আমরা একটু সুবিধা খুঁজবো, যে এখানে এবি কে প্রকাশ করতে বলা হয়েছে সিবিডির মাধ্যমে, তাহলে এবিটা যেন আমাদের থাকে, এই হিসেবে আমরা এই ত্রিভুজটা দিয়ে করলে একটু সুবিধা হবে। তাহলে ত্রিভুজ এ ও বি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হতে। তো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এইটা আর এটা এক ক্রমে আছে, তো এই দুটো যোগ আকারে একদিকে থাকবে, আর এইটা একদিকে থাকবে একাই, যেহেতু এটা বিপরীত ক্রমে আছে। তো এখানে যেহেতু এবি কে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে এবিটা আমরা বাম সাইডে যাই। তাহলে এ বি যোগ, এটা ওবি না বলে বিও বলতে হবে, বিও সমান হচ্ছে এও, যেটা ত্রিভুজ বিধিতে আমরা শিখেছিলাম। তো ওকে, এখন এই যে এবি কে, তাহলে এবি একাই একদিকে রাখবো। এ বি, বিও কে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো, তাহলে এও মাইনাস বিও। কিন্তু আমাদের এখানে যেটা বলেছে যে এবি কে এসি এবং বিডির মাধ্যমে প্রকাশ করো, তো আমরা কি করবো দেখো। এও, আমরা জানি যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই টুকরো আর এই টুকরোটা সমান হয়। অর্থাৎ এই যে এওটা আমরা বলতে পারবো এসির অর্ধেক। তাহলে এওর বদলে লিখবো হাফ এসি। আর এইদিকে দেখো বিও আর ডিও সমান, অর্থাৎ এই বিওটা এই বিডির কিন্তু অর্ধেক। তাহলে এর বদলে লিখবো হাফ বিডি ভেক্টর। তো এখানে তোমরা চাইলে হাফ কমন নিতে পারো, অথবা এইভাবে রাখলেও অ্যান্সার হয়ে যাবে, সমস্যা না। আচ্ছা, এরপরে দ্বিতীয় অংশে যেটা আছে, এই যে এডি কে এসিবিডি এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে এই যে এডি এটা, এবার আমরা এই ত্রিভুজটা দিয়ে কাজ করলে সুবিধা হবে। তবে এই চারটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজ দিয়ে করা যাবে, তবে এই ছোট ত্রিভুজগুলো নিয়ে করতে হবে। ত্রিভুজ এওডি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হতে। তো এখানে এডি কে, তাহলে এডি কে আমরা একাই একদিকে চাই। হ্যাঁ, তাহলে এখানে ক্রমটা কি আছে, এটা আর এটা এক ক্রমে আছে, আর এইটা বিপরীত ক্রমে। এবার দেখো এডিটাই আমরা আগে লিখবো। তাহলে এডি ভেক্টর সমান হচ্ছে ও এ ভেক্টর যোগ ওডি ভেক্টর। ঠিক একইভাবে এই ও এ কে, ও এ লেখা যাবে না, সরি, এও, এও ঠিক ছিল, হ্যাঁ এও, এও হবে। এই এডি যে ভেক্টরটা আছে, এডি ভেক্টর সমান হচ্ছে এই পাশে এও যোগ ওডি, এও যোগ ওডি। আচ্ছা, এবার এই এ ওর বদলে আমরা হাফ এসি লিখতে পারি, হাফ এসি ভেক্টর। আর এইদিকে ওডির বদলে হাফ বিডি, হাফ বিডি। আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। আমরা এই যে এবি কে দেখো সিবিডির মাধ্যমে প্রকাশ করেছি, আবার এডি কেও আমরা এসি আর বিডির মাধ্যমে প্রকাশ করেছি। এখানে একটা ব্যাখ্যা দিতে পারো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ টুকরোগুলো সমান হয়, সমদ্বিখণ্ডিত করে। এই কারণে আমরা দেখো এ ওর বদলে হাফ এসি লিখতে পারি, আবার এদিকে বি ওর বদলে হাফ বিটি লিখতে পারি। তো এটি ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে পর্যন্তই, ধন্যবাদ।